তোমার? এরকম বৃষ্টির মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো কেন? তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? যে কোনো সময় ভারী বৃষ্টি চলে আসবে, এর মধ্যে আমাকে বাইরে বের না করলে হচ্ছিল না? একটা কাজের জন্যই তো ডেকেছে, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আমাদের তো 2 দিন পর এনগেজমেন্ট। আমি অনেকগুলো রিংয়ের ছবি নিয়ে আসছি, চুজ করো তো কোনটা ভালো লাগে। দেখো। রিমন, তুমি আমাকে রাগায়ো না। এই ছবি দেখার জন্য তুমি আমাকে ডেকে নিয়ে আসছো? এটা তো তুমি আমাকে ফোনে পাঠাইলেই পারতা, আমি চয়েস করে দিতাম। নীলা, তুমি এত আনরোমান্টিক কেন? আমরা দুজন প্রেমিক প্রেমিকা, কি সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এত সুন্দর একটা ওয়েদার, কোথায় আমরা বৃষ্টি বিলাস করবো তা না, হোয়াটসঅ্যাপ পাঠাতে এটা এটা এরকম করছো কেন? এটা তো তুমি আমাকে বললেই পারতে, আমি চলে আসতাম। কিন্তু তুমি আমাকে এক্সকিউজ দিয়েছো। এক্সকিউজ আমার পছন্দ না, এটা তুমি জানো না? এটা ঠিক আছে, সরি। ইটস ওকে। আচ্ছা, এসে যেহেতু পড়ছো, একটু দেখো ভালো লাগে কিনা, একটু দেখো। এই যে এই রিংটা ভালো, আমার এটা বেশি পছন্দ হয়েছে। ওয়েট, তুমি আমাকে এই ছবিগুলো কেন দেখাচ্ছ? একটু আগেই তো বললাম 2 দিন পর আমাদের এনগেজমেন্ট, তোমার পছন্দ অপছন্দের একটা প্রায়োরিটি আমি দিব না? আমার পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই। রিমন, তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমাকে বলেছিলাম আমার এঙ্গেজমেন্টের রিং তুমি নিজে পছন্দ করবে, আর সব কিছু তুমি নিজে পছন্দ করবা। ওটাই হবে আমার জন্য সারপ্রাইজ। ভুলে গেছো? ঠিক আছে, আমি আমার পছন্দ মতো তোমার জন্য একটা সুন্দর রিং নিয়ে আসবো, যেটা তোমার জন্য একটা সারপ্রাইজ হবে, ঠিক আছে? ঠিক আছে। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ, শপিং এ যেতে হবে। আসছি। কি বান্ধবীর সাথে তুমি শপিং করতে যেতে পারবা, আর আমার সাথে একটু বৃষ্টি বিলাস করতে পারবা না? কি আনরোমান্টিক তুমি। ও অনেক রিকোয়েস্ট করেছে, এই জন্য যাচ্ছি। এখন আমারও রিকোয়েস্ট করতে হবে, তাহলে তুমি আমার সাথে যাবা, তা না হলে ভিজ পাও না, আসবাও না, তাই তো? ঠিক আছে, যাও। এভাবে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? যাও। ঠিক আছে, আসছি। ঝিমে ধারাতে চাই মন হারাতে, চাই মন হারাতে। আরে কে? এতবার কলিং বেল দেওয়া লাগে? আসি। কে রে ভাই, এত কলিং বেল দেওয়ার কি আছে? হ্যাঁ, এত কলিং বেল। এই এই তোর কি হয়েছে? তোর এই অবস্থা কেন? কি রে, কান্না করছিস কেন? কি হয়েছে আমারে বল। এই কি রে, এই তোর কি হয়েছে? এই অবস্থা কেন? হ্যাঁ, কি হয়েছে বল আমাকে। রুনা, রুনা কান্না করতেছিস কেন? কি হয়েছে আমাকে বল। কি হয়েছে, কি হয়েছে বল না। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার না সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। কি হয়েছে? একটু শান্ত হ, একটু শান্ত হ, বল না, বল না কি। আমি বাসায় ফেরার সময় খুব বৃষ্টি হয়, আর তখন আমি একটা ছাউনিতে দাঁড়াই। তারপর সেখানে একটা মাস্ক পরা লোক এসে দাঁড়ায়, আর সাথে একটা গাড়িও। আমাকে এমন ভাবে টেনে এসে গাড়িতে তোলে, তারপর আমাকে রেপ করে, আমার সব শেষ করে দিয়েছে। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই, শোন, কিচ্ছু হয় নাই, শান্ত হ, কিচ্ছু হয় না, আমি তোর সাথে আছি। দেখ, চল তুই তুই ফ্রেশ হবি, গোসল করে নিবি, আয়।
হ্যালো নীলা। হ্যাঁ রিমন, হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার না ধানমন্ডি থানাতে কে একজন পরিচিত আছে? হ্যাঁ এসআই পার্সন পরিচিত ছিল, কিন্তু এখন তো ট্রান্সফার হয়ে গেছে। কেন? আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না সাংবাদিক? হ্যাঁ আছে তো, নাবিল। হ্যাঁ হ্যাঁ, নাবিল ভাই, ওনার নাম্বারটা আমাকে একটু দাও না দ্রুত। আচ্ছা ঠিক আছে, নাম্বার তো দিচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো কি হয়েছে। একটা ঝামেলা হয়ে গেছে, আমি তোমাকে পরে সব খুলে বলছি। আপাতত তুমি দ্রুত আমাকে নাম্বারটা পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এসএমএস করে দিচ্ছি এখন। তুই এরকম কান্নাকাটি করিস না প্লিজ, একটু শান্ত হ, আমার সাথে একটু কথা বল। আচ্ছা, আমি যদি তোকে কিছু প্রশ্ন করি, তুই কি আমাকে উত্তর দিতে পারবি? আচ্ছা একটু বলতো, ওনারা কয়জন ছিল? একজনই। তুই কি চিনতে পেরেছিস লোকটাকে? মানে তোর কি পূর্ব পরিচিত? লোকটার চেহারা দেখেছিস, বা আগে কোথাও লোকটাকে দেখেছিস? মাস্ক পরা ছিল আর সাদা শার্ট, আর কিছু দেখিনি। বয়স, লোকটার বয়স কেমন হবে আন্দাজ করতে পেরেছিস? মধ্যবয়সী হবে হয়তো, জানি না। ওর গুড, এটা আমাদের কাছে দিবে। চল চল আমার সাথে চল। কোথায় যাবো? থানায় আই। থানা যাবো না? না না না, আমি কোথায় যাবো না। তুই থানা যাবি না মানে? তোর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তুই থানায় যাবি না? না না, কোথাও যাওয়া যাবে না। এগুলো যারা জানি না, আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তুই এখান থেকে যা। অদ্ভুত কথা বলতেছিস রুনা, তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় অন্যায় যে করছে, তুই তার শাস্তি চাইবি না? না না, এটা করতে গেলে অনেক ঝামেলা করতে হবে, আর তখন সবাই সব কিছু জেনে যাবে, যেটা আমি চাই না। কিন্তু ওকে তো শাস্তি পেতে হবে, না হলে ওর সাহস আরো বেড়ে যাবে। এরপর তোর মতো আরো নিরীহ মেয়ের সাথে একই অন্যায় করবে। না না, এটা হতে পারে না। তুই চল আমার সাথে, চল চল। না, আমি কোথাও যাবো না। তুই বুঝতে পারতেছিস না, এই কথাটা আমি কাউকে জানাইতে পারবো না। আমার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন আমাকে কেউ মেরে নেবে না রে। তখন আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাকে বাঁচতে দে না, আমাকে একটু বাঁচা। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। জি হ্যাঁ হ্যাঁ, ওকে রাখি। বলুন, আপনাদের অভিযোগ কি? স্যার, আমি রেপড। আমাকে রেপ করা হয়েছে। ও মাই গড, বলেন কি? মানে কখন? আজকে না, দুদিন আগে। মানে তাহলে সেদিন কেন আপনি আসেননি? স্যার, আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আমি মানসিকভাবে খুব বিষণ্ণ ছিলাম। লোক সমাজে আমি এই বিষয়টা আনবো কি আনবো না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। কিন্তু স্যার, এখন আমি নিশ্চিত, আমি অপরাধীর বিচার চাই, আমার সাথে অন্যায়ের বিচার চাই স্যার। তবে ওই দিন আসলে আরও বেশি ভালো হতো। মানে মেডিকেল টেস্ট করি, ওই রিপোর্ট ধরে সূত্র ধরে অনেক কিছু পেয়ে যেতাম আমরা। তারপর আসামিকে শনাক্ত করতে আমাদের জন্য সুবিধা হতো। স্যার, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে কি করা উচিত তা হয়তো মেয়েটা বুঝতে পারেনি।
অনুগ্রহ করে স্যার একটু যদি দেখতেন অপরাধীকে শনাক্ত করা যায় কিনা। হ্যাঁ, তা তো অবশ্যই করব। আচ্ছা আপনি একটু পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলুন প্লিজ। স্যার, সেদিন আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম। তারপর তারপর আচ্ছা প্লিজ, আমি বুঝতে পেরেছি। আমাকে শুধু এইটুকু বলুন যে মানে ওই দিন রাত তো অন্ধকার, আপনি তো মানে আসামিকে মনে হয় ভালো করে চিনতে পারেননি। তার চেহারা, তার চুল অথবা তার পরনে কি ছিল একটু কি মনে পড়ে আপনার? না, সেদিন আমি অন্ধকারে কিছুই দেখতে পারিনি, কিন্তু তার মুখে একটা মাস্ক ছিল। আর আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের এই টুকরাটা ছিঁড়ে আসে। আমি এটা আমার সাথে করে নিয়ে আসছি। ওকে, প্লিজ এটা একটু আমাকে দিন। এই শার্টের অংশ আমাদেরকে অনেক হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। করিম সাহেব, স্যার। ওনাদের অভিযোগগুলো একটু লিখিত নিতে হবে। আচ্ছা স্যার, রেডি করব। প্লিজ। ওয়ালাইকুম সালাম। রহমত সাহেব, ওই যে স্টেডিয়ামের পাশে যে যাত্রী ছাউনিটা আছে, ওইখানে কিছু সিসিটিভি থাকার কথা। দেখেন তো ওইখানে যদি কোনো ফুটেজ, মানে পরশুদিন রাতে যে ঝড়টা হয়েছে, ওই ঝড়ের দিনের সারা রাত্রে যে ফুটেজগুলো আছে ওগুলো একটু কানেক্ট করার চেষ্টা করেন। জি, ওগুলো নিয়ে একটু আমার থানার দিকে আসেন। নীলা, নাবিল এসব কি বলছে? তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম। হঠাৎ বৃষ্টি আসে আর আমি 4 নাম্বার রোডে দাঁড়াই। তারপর লোকটা কে ছিল? আমি চিনতে পারিনি, মুখ ঢাকা ছিল। রিমন, একটা কাজ করা যায়, আমি নিউজটা কভার করি, তাহলে উপকার হতে পারে। খবরদার নাবিল, তুই ভালো করে জানিস আগামীকাল আমাদের দুজনের এনগেজমেন্ট। এই মুহূর্তে এরকম কোনো নিউজ লিক করা যাবে না। কেন রিমন, এই নিউজ করা যাবে না কেন? তুমি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হোক? নীলা, আমি চাই যে লোকটা এরকম কাজ করেছে সে শাস্তি পাক, কিন্তু এই মুহূর্তে যদি এরকম একটা নিউজ লিক হয়, মানুষজন কি বলবে? রিমন, মানুষ কি বলবে, লোকে কি বলবে, কি করবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউজটা কভার করলে দেশের অনেক মেয়ে সচেতন হতে পারবে। আর তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু নড়েচড়ে বসবে। এমনও হতে পারে আমাদের সংবাদের সূত্র ধরে অপরাধীকে খুঁজে পেতে পারি। নাবিল, আজকে যদি তোর গার্লফ্রেন্ডের সাথে এমন কিছু হতো অথবা তোর বউয়ের সাথে হতো, তুই কি এরকম নিউজ করতে পারতি? রিমন, আমি তোমার বউ হইনি, আর আমি এমন কাউকে আমার জীবনের স্বামী হিসেবে চাইও না যে আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে নীলা, নিউজ কভার করুক, কিন্তু আমি চাই তোমার সঠিক নামটা না দিক, ছদ্মনাম ব্যবহার করুক, আর ভিকটিমের সম্পূর্ণ ফেসটা ব্লার করে দিক। কেন? আমার মুখ কেন ব্লার থাকবে? আমি কি কোনো অন্যায় করেছি? আমি ধর্ষণ করেছি যে আমার মুখ ব্লার থাকবে? লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না? লজ্জা তো হওয়া উচিত ধর্ষকের। ভাই, আপনি আমার মুখ ক্লিয়ার করে নিউজ কভার করবেন এবং আমার সঠিক নাম ব্যবহার করবেন। পুরা দেশবাসীর জানা উচিত একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে এবং মেয়েটা তার বিচার চাই। সেই মেয়েটা হচ্ছে নীলা। এই অন্তর, ক্যামেরা রেকর্ড স্টার্ট করো। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই। আমি নীলা, আমি ধর্ষিত, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। বাবা, তুমি আসো, ভিতরে আসো।
না, ভেতরে ঢুকবো না। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। পরিস্থিতি এমন ছিল, ভেবেছি বাসায় যাওয়ার পর জানাবো। বাসায় গিয়ে জানাবে? এখন বাসায় গিয়ে জানি আর কি হবে? তোর সাথে কি ঘটেছে পুরো দেশ জেনে গেছে। যে কি করে মুখ দেখাবো, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এখানে আমার লজ্জা পাওয়ার কি আছে বাবা? আমি কি কাউকে ধর্ষণ করেছি? বাবা আমি ভিকটিম, আমি কেন লজ্জা পাবো? লজ্জা পাবে ধর্ষক, ধর্ষকের পরিবার। চুপ থাক, এ বিষয়ের একটা কথা না। তুই বাসায় চল, তোর আর অফিস করতে হবে না, এখানে থাকতেও হবে না। চল, তুই বাসায় চল। এসব তুমি কি বলছো বাবা? আমি কেন জব ছেড়ে দিব? আমি কেন এখান থেকে যাব? আমি কি কোনো অন্যায় করছি? অন্যায় হলো আমার সাথে, শাস্তিও আমি পাবো? বাহ বাবা, এটাই তোমার সমাজের বিচার? তুই তো ভুলে গেছিস মা, তোর বিয়ের কথাবার্তা হচ্ছে, জানে না এখন ওই পক্ষ কি মতামত দেবে। তুই বাসা চল, পরে ঠান্ডা মাথায় জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে। চল, তুই বাসায় চল মা। দেখলি জানাজানি হলে পরিবারের লোক কেমন ব্যবহার করে। আর তোর বাবা তো জাস্ট তোকে ধমক দিয়েছে, আমার বাবা হলে আমাকে এখন মেরেই ফেলতো। আমি তোকে আগে বলেছিলাম না, এই সমাজ, এই পরিবার, এটা কেউ ওই জিনিসটাকে ভালো চোখে দেখবে না। এবার দেখতে হবে। শোন, প্রতিবাদ না করলে সমাজের চোখ কোনোদিনই খুলবে না। আর এই যে তোর মতো হাজার হাজার মেয়ে রেপ হবে, হয়ে নিজেকে ঘরের কোণায় লুকায় রেখে দিবে, আর নাহলে আত্মহত্যা করবে। দেখ, দরকার নেই আমার এসব। আর আমি থানাতে গিয়ে বলে দিব যে রেপ আমি হইছি, তুই হস নি। আমি এই কেস তুলে নিব। তুই কি পাগল হয়েছিস? কি বলতেছিস শোনা তুই সব? শোন, আমি যুদ্ধে নামছি, আর এই যুদ্ধ থেকে আমি পিছনে হাঁটবো না। তুই একটা উল্টাপাল্টা কিছু করবি না, আমার কাজটা আমাকে করতে দিস প্লিজ। তুই একটা কাজ কর, তুই আমার সাথে যাবি, তুই আমার গ্রামে চল। তুই এখানে থাকবি তো উল্টাপাল্টা কিছু করে ফেলবি, আমি এটা হতে দিব না। চল। অসম্ভব, এইরকম একটা মেয়ের সাথে আমি কখনই তোকে বিয়ে দেবো না। মা, এখানে অসম্ভবের কি আছে? আর তুমি এরকম ভাবে ভাবছো কেন? তুমি শুধু মনে করো ওর সঙ্গে কিছুই হয় নাই, ও আগের মতোই আছে। গোটা দুনিয়াটা জেনে গেছে, আর আমরা না জানার ভান করব? মা, ওর জীবনে যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এটার জন্য তো ওর কোনো দোষ নাই। ওর দোষ না থাকলেও ওর জীবনে একটা কালো দাগ লেগে গেছে। ওকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ বলবে ওই যে অমুকের ছেলের বউ যাচ্ছে যেখানে ধর্ষিতা, ঘেন্নার চোখে তাকাবে। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। কিন্তু আমি তো মেনে নিতে পারবো। মা, এরকম একটা সিচুয়েশনে আমি ওর সঙ্গ ছেড়ে দিতে পারি না। আমি ওকেই বিয়ে করব। তুই কি নিজের ভালো বুঝিস না? তুই আমার সেই ছেলে যে কিনা একটা এটো গ্লাসে কখনো পানি খাসনি, আর এখন একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করে সংসার করবি? এই তোর কি রুচিতে বাঁধে না? না মা, আমার বাধে না। কারণ এই সমাজে এরকম অনেক মেয়ে আছে যে কিনা বিধবা অথবা ডিভোর্সি, কিন্তু তাই বলে তাদের জীবনটা কি থেমে যায়? তারা নতুনভাবে জীবন শুরু করে না? আর এগুলো আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি এত কিছুর পরও ওকে বিয়ে করার জন্য তৈরি। ওকে ফাইন, আমি এই বিয়ে মানি না, আমার কোনো মত নেই। আমাকে মারছো কেন? আমি কি করছি? চুপ! মুখে মুখে একদম তর্ক করবি না। আজকে থেকে আমরা যা বলবো তাই হবে। বাসা থেকে একদম বাইরে হবি না। অসম্ভব। বাড়ির বাইরে তো আমি যাবই। আমি বাড়ির বাইরেও যাবো, আর ওই জানোয়ারটাকে ধরে শাস্তির ব্যবস্থাও করবো। আমাকে কেউ আটকাইতে পারবে না। দেখছো ওর জিদের কারণে আজকে ওর এই অবস্থা। ওনাকে চাকরি করবে, চাকরি করে ও কি করছে? চাকরি করে কিছু করছে? চাকরি করে আজকে আমাদের মান সম্মান সব নষ্ট করে ফেলছে। এখন ঠেলা সামলাও, তোমরা বুঝো।
এদিকে রিমানের মা ফোন করেছিল, উনি জানালেন এ বিয়েতে ওনাদের আপত্তি আছে, এই বিয়ে হচ্ছে না। ওই বিয়ে আর হবেও না, আর ওর জন্য কোনো পাত্র পাওয়া যাবে না। আমি বলে দিচ্ছি, তুমি লিখে রাখো। পাত্র না পাওয়া গেলে না পাওয়া যাবে, বিয়ে করব না, সমস্যা কি? আমি একজন শিক্ষিত স্বনির্ভরশীল মেয়ে, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। আমি কারো অনুগ্রহ নিয়ে বাঁচতে চাই না। দেখ, একটা কথা বলি তোকে, তোর এসব চাকরির চিন্তা ভাবনা না মাথা থেকে ঝেড়ে ফেল। তুই একটা মেয়ে মানুষ, ঘরের মধ্যে ঘষা মাজা কর, থালা বাসন মাছ, এগুলা কর। তোর জন্য না আমার রাস্তাঘাটের মধ্যে ছিছি শুনতে হয়, মানুষের অপমান শুনতে হয়। কাইন্ডলি থাম এবার। আচ্ছা, তোমাকে দেখলে সবাই সিছি করে, আর তুমি কি করো? ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসো। তুমি না পুরুষ মানুষ, ঠাটিয়ে একটা থাপ্পড় দিয়ে তাদেরকে শিখিয়ে দিয়ে আসতে পারো না? যার সাথে অন্যায় হয় তার দিকে আঙুল তুলে ছিছি না করে, যে অন্যায় করে তার দিকে আঙুল তুলে ছিছি করা উচিত, পারলে তাকে ধরিয়ে দেওয়া উচিত, আর যার সাথে অন্যায় হয় তার পাশে থাকা উচিত। বলতে পারো না? তো আমি কি করব? ফেসবুকে ঢুকলে তো ওর খালি ধর্ষণের নিউজ, আমাকে এ মেনশন করে, সে মেনশন করে, কত কথা বলে। আর বাবা মা যখন বের হয় সবাই বলে যে ধর্ষিতার বাবা মা যাচ্ছে। মানে এই জিনিসটার জন্য কি আমাদের সারা জীবন সাফার করতে হবে? এটাই তোমাদের সমাজ? এই সমাজে বাস করে এই সমাজ নিয়ে বড়াই করো? হ্যাঁ, যেই সমাজ একটা ধর্ষিত মেয়ের দিকে আঙুল তুলে তার দিকে তাকিয়ে ছিছি করে, অপরাধীর প্রতি সোচ্চার হয় না, অথচ যার সাথে অপরাধ হয়েছে তার দিকে আঙুল তুলে। শুনো, তুমি আমার ভাই, তুমি পারলে ওই জানোয়ারটাকে ধরে দেখাও, আর যদি না পারো আমার পাশে থাকতে, তাহলে আমি যেটা করছি আমাকে করতে দাও। কাজ করতে দিলে কি হবে? শাস্তি হবে, ব্যাস, এই তো। কিন্তু আমাদের মান সম্মান কি ফিরে আসবে? তোর কি করব? সব তো শেষ, আর তো কোনো উপায় নাই। সবাই মিলে একসাথে গলায় দড়ি দিয়ে মরে যায়। দেখলি, এসব আইনি ঝামেলা করতে গিয়ে কত ঝামেলা হচ্ছে। তুই কেন আমার জন্য এত কষ্ট করছিস? কারণ আমি চাই অপরাধীর শাস্তি হোক। আর তুই তো ক্যামেরার সামনে আসবি না, নিজের মুখ খুলবি না, সমাজ ও পরিবারের ভয়ে নিজেকে লুকিয়ে রাখবি। তাই তোর হয়ে যুদ্ধে আমি নেমেছি, আর আমি এর শেষ দেখে ছাড়বো। অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার ঘুম হবে না। আমার জন্য তুই এত ত্যাগ স্বীকার কেন করবি? আজ তোর সাথে হয়েছে, এই ঘটনাটা তো আমার সাথেও ঘটতে পারতো। আমিও দেখছি, আমি যদি এরকম কোনো ঘটনার সম্মুখীন হই তাহলে কে আমার সাথে কেমন ব্যবহার করতো, আমার সাথে কি কি হতে পারতো। নীলা, তোর বিয়েটা ভেঙে যাচ্ছে, তোর বাবা মা কষ্ট পাচ্ছে, এসব আমার একদম সহ্য হচ্ছে না রে। তুই একটা কাজ কর প্লিজ, তুই রিমন ভাইয়া আর তোর বাবা মাকে সত্যিটা বলে দে না। তুই কি পাগল হয়েছিস? রিমন কিংবা বাবা মা কাউকে এই সত্যটা জানানো যাবে না। কিন্তু কেন? কারণ রিমনকে যদি আমি জানাই, ও অবশ্যই ওর মাকে আমার বিয়ে যাতে না ভাঙে এই জন্য বোঝাতে বলবে। আর আমার বাবা মাকে যদি বলি, তারা প্রতিবেশীদের কাছে যেয়ে বলবে। এক কান দুই কান হতে হতে পুলিশ পর্যন্ত চলে যাবে, আর পুলিশ পর্যন্ত গেলে মামলাটা ঢিসমিস হয়ে যাবে। আমি চাই না এই মামলা মিথ্যা প্রমাণিত হোক, আমি চাই অপরাধীর সাজা হোক। তুই কোনো উল্টাপাল্টা করবি না প্লিজ, আমাকে আমার মতো লড়তে দে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় কর। ঠিক আছে, চল। এখানে কেন আসছো তুমি? বিয়েতে রিজেক্ট করার পর সহানুভূতি দেখাইতে আসছো, নাকি আমি কেমন আছি সেটা দেখতে আসছো? এইটা কেমন ধরনের কথা নীলা? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো না? না, পারো না। তোমার মা আমাদের বিয়েতে অসম্মতি জানিয়েছে, তার মানে তোমার আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তারপরে কেন দেখা করব আমি তোমার সাথে? আমার মা অস্বীকৃতি জানিয়েছে, আমি তো জানাইনি। তবে তুমি কি চাও? আমার সব কিছু জেনে শুনে আমাকে এই অবস্থাতে বিয়ে করবা? হ্যাঁ, শুধু এই অবস্থায় কেন, আমি সব অবস্থাতে তোমাকে বিয়ে করার জন্য তৈরি। ঠিক আছে, চলো তাহলে আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে, পারবে? আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। এবার তুমি খুশি তো? খুশির থেকে আমি অনেক বেশি অবাক। কেন অবাক কেন? অনেক কারণ আছে।
যেখানে এই পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। তুমি সমাজ, তোমার মায়ের কথা তোয়াক্কা না করে তুমি তোমার ভালোবাসার মর্যাদা দিলে, আমাকে সম্মান দিলে, আমাকে বিয়ে করলে। তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান ভালোবাসা দুটোই বেড়ে গেছে। এই সব কিছুর পেছনে তো একটাই কারণ, কারণ আমি জানি তুমি, কি জানো? তোমার সাথে যা কিছু হয়েছে না, এগুলোর পেছনে তোমার কোনো দোষ নাই। আর যত কিছু হয়ে যাক না কেন, তুমি শুধুই আমার। এই জন্যই তো তোমার প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেছে। চলো বাড়ি যাই। ওই দেখ, ওই সেই দর্শিটা মেয়েটা না? হ ভাই, ওই মায়েরটাই তো দেখতেছি। কোনো দর্শিটা মেয়ে দেখছস? ওই দেখ, ভালো করে দেখ, ওই দেখ সেই দর্শিটা মেয়েটা। মায়েরটা তো সুন্দরই আছে ভাই। না ভুলকা পইরা ঘুরার কথা, ওই রকম সাইজা গুজা ঘুরতে আছে কে ভাই? লজ্জা শরম তো নাই, লজ্জা শরম যদি থাকতো তা আবার বোরকা ছাড়া বেরিতো। আর এই পোলাটাই কেমন, একটা দর্শিটা মেয়ের সাথে আড্ডা দিতেছে, গল্প করতেছে। শালার দুনিয়া রে। নীলা বাসায় চলো। নীলা, নীলা। আপনার বোনের নাম যেন কি? ও বোন নেই? ধরেন বোন আছে, আর আপনার বোন একদিন বোরকা পরে স্কুলে যাচ্ছে, কিছু ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো। এরপর আপনারা ভাই হিসাবে কি করবেন? ধর্ষিত বোনকে এলাকায় ঘোরায় ঘোরায় পুরো এলাকার মানুষকে দেখাই বেড়াবেন ধর্ষিত মেয়ে দেখতে কেমন হয়? আর যে ধর্ষণ করেছে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন, তাই তো? আচ্ছা নীলা, হয়েছে তো, ওরা বুঝতে পারে না যে আমরা ওদের কথা শুনে ফেলবো। আমি ওদের কথা শুনে ফেলেছি, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে ওনাদের মেন্টালিটি এমন কেন? ওনাদের উচিত ছিল আমাকে বলা যে বোন তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার সাথে যা হয়েছে তা তুমি ভুলে যাও, তোমার জীবনটা এখনো শেষ হয়ে যায়নি, তুমি হাসি খুশি ভাবে বাঁচো। আর যে তোমার সাথে অন্যায় করেছে ওই অপরাধীর আমরা বিচার চাই, ওকে আমরা ধরার ব্যবস্থা করব। আর না হলে জানোয়ারগুলো নির্মূল হবে কোথা থেকে, দেশ থেকে? কি পারতেন না আপনারা? আপু, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। আপনাকে নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয়নি। আমাদের উচিত ছিল আপনার সাথে যে অন্যায় করছে তারে খুঁজে বের করা, শাস্তি দেওয়া। ধন্যবাদ। আপু, আমার মাফ করে দেন, আমরা আর বাজে মন্তব্য করবো না, আর ওই জানোয়াররা খুঁজে বাড়ি করবো। দেখলে, প্রতিবাদ করলেই মানুষ তার ভুল বুঝতে পারে। চলো। বাহ, আজকে সব কিছু কি তুমি নিজে রান্না করেছো? হ্যাঁ, মাকে ডাকো। তুমি ডেকে নিয়ে আসো, মা খুশি হবে। আচ্ছা। মা, মা, বলো। টেবিলে খাবার দিয়েছিলাম, আসেন। শুনো মেয়ে, আমার খাবার আমি নিজে রান্না করে খেতে পারবো, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কেন মা, আমার হাতের রান্না কি খাওয়া যাবে না? খাওয়া যাবে কিনা সেটা তো পরের কথা। তোমার হাতের স্পর্শ করা রান্না আমি তো খাবোই না, কখনো ছুঁয়েও দেখবো না। কেন মা, আমি কি করেছি? আমার অপরাধ কি? এই সমাজ, সমাজের পুরুষ মানুষরা না হয় মেয়েদের চরিত্রের দিকে আঙুল তুলতে ব্যস্ত, কিন্তু আপনি তো একজন নারী। আপনি একজন নারী হয়েও কি আমার মনের কষ্টটা বুঝতে পারবেন না? আজকে যদি আপনি বাড়ি থেকে বেরোনোর পর, আল্লাহ না করুক, আপনার সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, যদি আপনার একটা মেয়ে থাকতো, তার সাথে যদি এরকম হতো, আপনি কি তাকেও অ্যাভয়েড করতে পারতেন? কি হলো মা, চুপ করে আছেন কেন? আপনার মেয়ের সাথেও কি আপনি একই আচরণ করতে পারতেন? কি রান্না করেছো? দেশি মুরগির ডাল সবজি। চলো। কোথায়? তোমার হাতে রান্না খাবো। আর একজন মা হিসাবে আমি দোয়া করব যে তোমার এই সর্বনাশটা করেছে, আল্লাহ যেন তার বিচার করে, উচিত শিক্ষা দেয়। থ্যাংক ইউ মা। আসেন, বসেন।
তোমার প্লেট কোথায়? আচ্ছা মা, আগে আপনি খান। নীলা, তুমি কিন্তু মাকে ভালোই কনভিন্স করে ফেলেছো। এখন থেকে মায়ের তোমার প্রতি আর কোনো অভিমানই নাই, কোনো অভিযোগই নাই। এটাই তো একজন ভালো মানুষের গুণ হওয়া উচিত, তাই না? সেটা তো অবশ্যই। আচ্ছা, একটা কথা বলি। আমার মনে হয় কি, মাও যদি এখন তোমার আর কোনো রেগে নেই, কোনো অভিযোগ নেই মায়ের, আর তাছাড়া পরিস্থিতিও ঠান্ডা আছে, তুমি না এসব ঝামেলা থেকে বের হয়ে আসো। কোন ঝামেলা? এই যে তুমি কিছুদিন পর পর থানায় যাচ্ছ, প্রেস কনফারেন্স করছো, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছো, এসব বাদ দাও। শোনো, আমার পরিবারের পরিস্থিতি ঠান্ডা হলেও আমি এখনো সে অন্যায়কারীকে ধরে শাস্তি দিতে পারি নাই। আর ওকে আমি যতদিন শাস্তি দিতে না পারছি ততদিন তো আমি শান্ত হব না। সেটা তো বুঝলাম, কিন্তু আমার তো মনে হয় তুমি যেরকমভাবে ওটার পিছনে উঠে পড়ে লেগেছো, ও এতদিনে আত্মগোপন করে বসে আছে, খুঁজেই পাওয়া যাবে না। কেন আত্মগোপন করবে? সে কি কোনো সাজা পেয়েছে? তাকে কি আমি ধরতে পেরেছি? প্রকাশ্যে সবার সামনে জনসম্মুখে এনে তাকে শায়েস্তা করব, তারপর আমি শান্ত হব, তার আগে না। দেখো যে কোথায় কোন নিরীহ মেয়ের ক্ষতি করে বেড়াচ্ছে, ওই জানোয়ারকে তো আমি শাস্তি না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না। আমার মনে হয় না ওটাকে আর খুঁজে পাবা। আর তাছাড়া আমার না তোমাকে নিয়ে অনেক ভয় হয়, যদি ওরা আবার তোমার কোনো ক্ষতি করে বসে। ক্ষতি? আচ্ছা বলো তো, একজন মানুষের সর্বোচ্চ কি ক্ষতি করা যায়? তাকে মেরে ফেলা যায়, তাই না? আমার মৃত্যু তো সেই দিনই হয়ে গেছে। এখন আমি আর কোনো কিছু ভয় পাই না। আমি শুধু একটা জিনিসে চাই, আমার সাথে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের বিচার হোক, আর তুমি আমার পাশে থাকবা, ব্যাস। হ্যাঁ, বুঝেছি। আমার নীলা অনেক সাহসী, আর আমি পাশে আছি। থ্যাংক ইউ। স্যার, নীলা ম্যাডামের কেসের কোনো আপডেট আছে? তদন্ত এখনো চলছে আর কি। কিছু তথ্য কালেক্ট আমরা করেছি, খুব শীঘ্রই রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার আমি নীলা। ও হ্যাঁ, নীলা, হ্যাঁ বলেন। স্যার আমি আসামিকে খুঁজে পেয়েছি। আসল ক্রিমিনালকে খুঁজে পেয়েছেন? মানে কে সে? আমি কালকে থানায় আসব, আর আসার সময় আসামিকে সাথে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, রাখি। অপরাধীকে পাওয়া গেল? তাই তো বলবো। মিস নীলা, আমাকে গতকালকে আপনি ফোনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন, কিন্তু আমি তো কোনো আসামি দেখছি না। আসামি আমার পাশেই বসে আছে, এই যে মানুষ রূপে জানোয়ার আমাকে সেদিন ওই ধর্ষণ করছিল। নীলা, তুমি সব কি বলছো? আমি কেন ধর্ষণ করতে যাব? তুই সেদিন এখানে ছিলি না? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস নাই? এই এই জানোয়ার! নীলা, পাগলামি করো না। একটা কথা বলবি না তুই? তোর তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলে কেমনে ভালোবাসি বল? স্যার স্যার, এই এই জানোয়ারটা সেদিন আমার সাথে আমাকে রাস্তায় একা পেয়ে ধর্ষণ করছে। এই জানোয়ারটা একটা ধর্ষক, ওকে আপনি জেলে ঢুকান, ওকে আপনি শাস্তি দেন। তোর শাস্তি হওয়া উচিত, তোর শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ, থানার মধ্যে কোনো রকম সিন ক্রিয়েট করবেন না। ছাড়ুন ওনাকে, ছাড়ুন।
আচ্ছা মিস নীলা, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক, উনি ধর্ষণটা করেছে? এও কি সম্ভব? নীলা, আজকে আমার অফিসে মিটিং আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো, ওইটা পরে যাব। হ্যাঁ, লাল রঙের শার্ট পরে কেউ মিটিংয়ে যায়? খুবই জঘন্য লাগবে। তোমাকে সাদা শার্টে অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। দাও। আয়রন করা লাগবে না? হ্যাঁ। এই তোমার এই শার্টটাই এরকম ভাবে ছেঁড়া কেন? যে দাগগুলা এগুলা। আরে এই শার্টটাকে তুমি ফেলে দিছি, মা বোধহয় আবার এটাকে এনে ভিতরে রেখে দিছে। এটা ফেলে দিয়ে আসি। কিন্তু এটা ছিঁড়লো কিভাবে? ওই বন্ধুদের সাথে বাইক চালাতে গিয়েছিলাম, তারপর পড়ে গেলাম, আর পিছনে যেটা বসছিল টেনে ধরতে পড়ে ছিঁড়ে গেছে। আচ্ছা আমি এটা ফেলে দিচ্ছি, আর তুমি চালটা একটু শুকে দিয়ে দাও। কি হলো, যাও আমার শার্টটা বের করে দাও। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ, শপিং এ যেতে হবে। আসছি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, সেদিন তুই আমাকে যে শার্টের টুকরাটা দিয়েছিলি, ওই ছেলেটার শার্ট থেকে কি ওইটুকুই ছিঁড়তে পেরেছিলি, নাকি আর কোনো জায়গায় ছিঁড়েছিল শার্টটার? ঠিক মনে পড়ছে না, মনে হয় যতটুকু ধরেছিলাম অতটুকুই ছিঁড়ে গেছে। আচ্ছা আর কোনো ক্লু যেটাতে অপরাধীকে শনাক্ত করা যাবে, একটু মনে কর না প্লিজ। না, তেমন কিছু মনে নেই। একটু মনে করার চেষ্টা কর, যদি কোনো কিছু মনে পড়ে, কোনো কিছু। হ্যাঁ মনে পড়েছে। বল বল। ওই ছেলেটার বাম পাশে ভ্রুটা কাটা, একটু আলোতে অতটুকু দেখতে পেরেছি। ছেলেটার হাইট কেমন হবে? মিডিয়াম। রিমনের মতো? হ্যাঁ ভাইয়ের মতো। ছেলেটার স্বাস্থ্য কেমন হবে, হেলদি নাকি চিকন? না স্বাভাবিক। রিমনের মতো? হ্যাঁ, কিন্তু তুই বাবার ভাইয়ের কথা কেন জিজ্ঞেস করছিস? এমনি। আচ্ছা আমার যেদিন ধর্ষণ হয় সেদিন তুমি কোথায় ছিলে? আমি তো সেদিন অফিসের কাছে চট্টগ্রাম গিয়েছিলাম। কেন? ওই দিন না বাংলাদেশের খেলা ছিল, তুমি না আমাকে বলেছিলে খেলা দেখতে গেছো, মনে নেই? ও সেদিন তো 15 তারিখ ছিল তাই না? হ্যাঁ আমি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। খেলা শেষ করে তুমি কই গেছিলে? খেলা শেষ করে ওই যে তোমাকে বলেছিলাম না শাফিন নামে আমার একটা বন্ধু আছে, গাজীপুরের বন্ধু, ওর বাসায় গিয়ে থেকেছিলাম সেদিন। ও হ্যাঁ কেন? এমনি। ওই দিন তুমি আমার সাথে থাকলে আমার সাথে এরকম ঘটনা নাও ঘটতে পারতো, তাই না? ও আচ্ছা। হ্যালো ভাইয়া আমি আপনার ফ্রেন্ড রিমনের ওয়াইফ বলছিলাম। ও ভাবি বলেন। ভাইয়া রিমন আপনাদের বাড়িতে লাস্ট কবে গেছিল বলতে পারবেন?
আর বললেন না ভাবি, ও তো মহাব্যস্ত। 6 মাস ধরে আমাদের বাসায় আসে না, কত করে বললাম বাসায় আসতে। 6 মাস ধরে যায় না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। এখন আপনি কি করবেন? উনি তো আপনার স্বামী। আমিও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে। কাজটা তুমি মোটেও ভালো করোনি। অফিসার, আইন অনুযায়ী নীলা আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর সাথে যাই করি না কেন, তার জন্য আমার শাস্তি কিসের? আমি তো কোনো শাস্তি ডিজার্ভ করি না। শাস্তি তো হবেই, কারণ তুমি ঘটনা অনুযায়ী আমার সাথে যা করেছো সব বিয়ের আগে, সুতরাং সেটা রেপ। আর তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে। নীলা, তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি। যা হয়েছে রুনার সাথে হয়েছে। তুমি এরকমভাবে মিথ্যা প্ররোচনা আমাকে ফাঁসাতে পারবে না। এই আইনের ফাঁকফোকর দিয়ে যে কোনো মূল্যেই হোক আমি বের হয়ে যাব। স্যার, প্রমাণ পেয়েছেন না? এত সোজা না। টাইম উঠছে স্যার, আসি। তুই ফাঁক ফোকর দিয়ে বের হবি, তাই না? আইনের কোন ফাঁক ফোকর দিয়ে বের হস সেটা আমিও দেখব, কথাটা মনে রাখিস। আমাকে যে ধর্ষণ করেছিল আজ সে ধরা পড়েছে। প্রত্যেকটা ধর্ষকের বিচার হওয়া উচিত, শাস্তি পাওয়া উচিত, এবং ধর্ষকের শাস্তি সবার আগে ধর্ষিতা চাওয়া উচিত। আর তাই সমাজ আর পরিবারের সবার আগে ধর্ষিতার পাশে এসে দাঁড়ানো উচিত। আমি নীলা, আজ আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি, কারণ আমি আমার বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পেরেছি। আমি এক উদাহরণ তৈরি করতে পেরেছি। তাই আমি নিজেকে নিয়ে আজ গর্বিত। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে পারা। আমার জন্য আর কত নীলা, এখন আর আমি ভয় পাই না। এখন আমি আমার নিজেটা বলতে চাই। আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, হয়েছিলাম আমি। লোক, পরিবার, লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি। কিন্তু আমার হয়ে আমার বান্ধবী নীলা এই যুদ্ধে লড়াই করেছে। কিন্তু এখন আমি নিজের যুদ্ধ নিজেই করব। আমি একজন ধর্ষিতা, আমাকে ধর্ষণ করেছে রিমন। আমার স্বামী একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হওয়া উচিত।